আইসিইউর অভাবে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাড়ছে মৃত্যু। সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে বরিশালে। পথেই মারা যাচ্ছে অনেকে, দ্রুত সমাধানের দাবি। মৌসুমের শুরুতেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন, ঘরহারা হাজারো মানুষ। ৬১ কিলোমিটার এলাকা চিহ্নিত করে কাজ শুরু পানি উন্নয়ন বোর্ডের। উপকূলে বাড়ছে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য, ধ্বংস হচ্ছে সাগরের জীববৈচিত্র্য, কমছে মাছের প্রজনন। কঠোর ব্যবস্থা চান মৎস্যজীবীরা, সোচ্চার থাকার দাবি প্রশাসনের। এবং আংশিক নির্মাণের পর ফেলে রাখা হয়েছে ৩টি সেতু, ভোগান্তিতে পিরোজপুরের ১০ গ্রামের মানুষ। ঠিকাদারকে দুশ্চিন্তা এলাকাবাসী, দ্রুত শেষ করার আশ্বাস এলজিইডির। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাম। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। আর নতুন ৭৭ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৩২ জনে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, বেতাগী উপজেলায় ১ জন, পাথরঘাটা উপজেলায় ৫ জন এবং তালতলী ও আমতলী উপজেলায় ৩ জন করে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তার নাম নিসার উদ্দিন, তিনি বেতাগী উপজেলার বাসিন্দা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২২ জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২৩ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ২ জনের বাড়ি বেতাগী উপজেলায়। এদিকে আইসিইউ না থাকায় ডেঙ্গুর হটস্পট বরগুনায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। স্থানীয়রা বলছেন সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। জরুরি মুহূর্তে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। স্বাস্থ্য বিভাগের দাবি, সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত ৩ বছর বয়সী সাফওয়ান আব্দুল্লাহকে গত ১২ জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৫ জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা। এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফওয়ান। স্বজনরা বলছেন, হাসপাতালে আইসিইউ থাকলে এমনটা নাও হতে পারত। আমাদের সাফওয়ানকে যখন অবস্থার অবনতি হওয়া শুরু হয় তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে, যে কারণে আমরা ট্রিটমেন্ট পুরো সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের এখানে আইসিইউ নেই বলেই হচ্ছে রোগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। মেডিকেলের ডাক্তার দেখাইছে, তারপরে তার নামাইছে, গাড়িতে উঠাইবে, ওই সময় নাকি মারা গেছে। ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে। তো আমাদের যদি আইসিইউ থাকতো, এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে, সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত। জনবল সংকটে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন। আমার ড্রাইভার ২ জন, অ্যাম্বুলেন্স ৩টা, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে। শুধু আইসিইউ, শুধু যন্ত্রপাতি না, যদি লোকবলও থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যদি সম্ভব হয়, তাহলে সামনে যে কোভিড-19 কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি, জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারবো। চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা ২৯০০ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ২৫ জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ, সরাসরি যাচ্ছে তার কাছে। মিরাজ, দেখুন, একদিনের ব্যবধানে বরগুনার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকাল জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন ১৫৪ জন, সেখানে আজ বৃদ্ধি পেয়ে ২০২ জনে দাঁড়িয়েছে। এবং গতকাল বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০৭ জন, সেখানে আজ অর্থাৎ এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন ১৭০ জন। তো বরগুনায় কিন্তু কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসকরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং রোগীরাও চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করছেন, কিন্তু আসলে ডেঙ্গু কোনোভাবে প্রতিরোধ করা যাচ্ছে না। চিকিৎসকরা বলছেন যে স্থানীয়দের সচেতন হওয়া করতে না পারলে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে
চিকিৎসকরা আরো বলছেন যে মূলত ডেঙ্গু জুলাই এবং আগস্ট মাসের প্রকোপটা বৃদ্ধি পায়, কিন্তু চলতি বছর বরগুনায় আগে ভাগেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে শুরুর দিকে জনবল সংকট থাকলেও, বিশেষ করে চিকিৎসক সংকট থাকলেও পরবর্তীতে কিন্তু এখানে চিকিৎসক পদায়ন করা হয়েছে। তো এদিকে বরগুনা জেলা প্রশাসন বলছে যে ডেঙ্গু প্রতিরোধে তারা তৎপর রয়েছেন। বরগুনা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নগুলোতে তারা প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবীরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন, ঠিক তেমনি ভাবে স্থানীয়দের সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা হচ্ছে, কিন্তু তারপরও আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না। বরগুনার সিভিল সার্জনের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে এই ধরনের প্রকোপ আরো 2 মাস চলতে পারে বলে তাদের ধারণা, কারণ স্থানীয়রা কোনোভাবেই সতর্ক নন, সচেতন হচ্ছে না। তারা একটি পরিবারে যখন একজন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং পর্যায়ক্রমে ওই পরিবারের প্রতিটি সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এটি সম্পূর্ণ স্থানীয়দের অসচেতনতার কারণেই এভাবে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বরগুনা এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 26 জন মারা গিয়েছেন। এর মধ্যে গতকাল রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক মারা গিয়েছেন। তো এর 26 জন মারা গিয়েছেন, তাদের মধ্যে বরগুনা সদর উপজেলার বাসিন্দা 23 জন এবং বেতাগী উপজেলার বাসিন্দা 2 জন এবং পাথরঘাটার একজন বাসিন্দা রয়েছেন। অন্যদিকে বরগুনা জেলার মধ্যে সবথেকে বেশি ডেঙ্গুর প্রকোপ কিন্তু বরগুনা সদর উপজেলায়। এই উপজেলায় এখন পর্যন্ত 2657 জন আক্রান্ত হয়েছেন। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি যে 2024 সালে অর্থাৎ 1 জানুয়ারি 2024 থেকে 30 ডিসেম্বর 2024 পর্যন্ত মোট এক বছরে বরগুনায় 2435 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। আর 2025 সালে এখন পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন 2932 জন, অর্থাৎ গত বছর যে আক্রান্ত হয়েছিলেন সেটি এই বছরের অর্ধেকের মধ্যেই কিন্তু সেই সংখ্যাটা অতিক্রম করেছেন। এবং চিকিৎসকরা কিন্তু এখনো আশঙ্কা প্রকাশ করছেন যে এই পরিস্থিতি আসলে সহজেই উন্নতি হবে বলে মনে হয় না। যদি উন্নতি হতে হয় তাহলে স্থানীয়দের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। অন্যদিকে বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু এই মুহূর্তে ওষুধের সংকট দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা এখানকার যে তত্ত্বাবধায়ক রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অর্থ বছর শেষ হয়ে যাওয়ার কারণে ওষুধের সংকট দেখা দিয়েছে, তবে 2-1 দিনের মধ্যেই আবার নতুন সরবরাহ এখানে চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু ওষুধ চলে আসবে। অন্যদিকে বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু আইসিইউ নেই, যার ফলে কিন্তু এখানে সংকটাপন্ন অসুস্থ রোগীদের যখন উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়, অনেকেই পথিমধ্যে মারা যাচ্ছেন। তো এখানে বরগুনায় আইসিইউ স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কিন্তু সিভিল সার্জন। তো এই ছিল বরগুনার ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়। ডেঙ্গু রোগী বাড়লেও ভোলা জেনারেল হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব ও আইসিইউ ইউনিট অচল অবস্থায় পড়ে আছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনবলের অভাবে চালু করা যাচ্ছে না গুরুত্বপূর্ণ এই ইউনিটগুলো। তবে জনবল পেলে এই সব সমস্যার সমাধানের আশা কর্তৃপক্ষের। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবিতে রিপোর্ট। হৃদরোগে আক্রান্ত হয়ে মনোয়ারা বেগম নামে এক রোগী গত 26 জুন ভর্তি হন ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে। আইসিইউ না থাকা সহ প্রয়োজনীয় সেবা না পেয়ে 2 দিন পর তাকে বরিশালে নিতে বাধ্য হন স্বজনরা। একই কারণে হৃদরোগে আক্রান্ত আরও 3 রোগীকে ঢাকা ও বরিশালে পাঠানো হয়। বলছে যে যদি আপনারা এখানে চিকিৎসা নিতে হয় তাইলে আপনারা বনসই দিতে হবে, যদি আপনার রোগী মারা যায় আমরা কোনো দায়ী না। ভোলাতে বলে আইসিইউ আছে, কিন্তু আইসিইউ বন্ধ। যদি থাকতো তাইলে তো আর আমাকে টানাটানি হয়রানি হইতো, ভালো লাগতো না। এই পেশেন্টগুলার এখানে চিকিৎসা করা সম্ভব হইতো যদি এখানে আমাদের পরিপূর্ণভাবে সিসিইউ এবং আইসিইউ চালু করা সম্ভব হইতো। হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা মহামারীর মধ্যে 2021 সালে হাসপাতালটিতে 6টি আইসিইউ বেড স্থাপন করা হয়। এছাড়া 5টি ভেন্টিলেটর, 7টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও 6টি হাইফ্লো নেজাল ক্যানুলা সরবরাহ করা হয়। কিন্তু জনবলের অভাবে গত 4 বছরেও আইসিইউ ইউনিট চালু হয়নি। এমনকি সরঞ্জামাদি ব্যবহারে অভিজ্ঞ একজন ডাক্তার বা নার্সও নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া করোনা ভাইরাস শনাক্ত করতে প্রায় একই সময়ে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়। করোনার প্রভাব কমে যাওয়ার পর বন্ধ করা ল্যাবটি আর চালু হয়নি দক্ষ জনবলের অভাবে। তবে জনবল পেলে আইসিইউ ও করোনার পিসিআর ল্যাব ফের চালুর আশা হাসপাতাল কর্তৃপক্ষের। কনসালটেন্ট পোস্ট ফাঁকা রয়েছে, সেসব পদে যদি পদায়ন হয় তাহলে আমরা আমাদের চিকিৎসা সেবা আরও উন্নত করতে পারবো। বাস্তবতা হচ্ছে টোটাল লোকবল এবং পূর্ণ সেটআপ ছাড়া আইসিইউ সিসিইউ ইউনিটটা চালু করা খুব কঠিন। হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব বন্ধ হওয়ার আগ পর্যন্ত 8000-এর বেশি রোগীর করোনা পরীক্ষা করা হয়, কিন্তু আইসিইউ ইউনিটে এখন পর্যন্ত একজন রোগীও চিকিৎসা দেওয়া হয়নি। সময় সংবাদ, ভোলা। বিভাগের সময় আরও থাকছে। মেডিসিন বিভাগ নতুন ভবনে স্থানান্তরে রোগী স্বজনদের আপত্তি। শেরেবাংলা মেডিকেলের চিকিৎসার মান অবনতির অভিযোগ। আগের ভবনে ফেরানোর দাবিতে বরিশালে মানববন্ধন। মৌসুমের শুরুতেই তীব্র ভাঙন দেখা দিয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায়।
অন্তত 114 কিলোমিটার ভাঙন এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর হাজারো মানুষ গৃহহারা হচ্ছেন। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। 200 কোটি টাকার প্রকল্প জমা দেওয়া আছে জানিয়ে ভাঙন প্রতিরোধ কাজ চলছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। ষাটোর্ধ্ব নীলুফা বেগম অসহায়ের মতো তাকিয়ে থাকে। নদীর পানিতে মিশেছে তার চোখের পানি, কারণ ভিটেমাটির মোট জমির 3 ভাগের 2 ভাগই নদীগর্ভে বিলীন হয়ে বাকি যেটুকু আছে তাও যায় যায় অবস্থা। নদীতে প্রায় বারণই বলতে লইয়ে গেছে, এখন আমরা বাড়ি রাখবো এমন কোনো টপিক নেই। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরাইচা এলাকায় কীর্তনখোলার থাবায় বিপর্যস্ত বাসিন্দারা। নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আমাদের সামনে আরো প্রায় আধা কিলোমিটারের মতো জায়গা ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে বাড়ি ঘর এদিকে চাপে গেছে। এই সাইডে 4-5টা ঘর ছিল, এখন জায়গাও নাই, পরে মানুষের জায়গায় থাকতে হইতেছে। করুণ গল্প পটুয়াখালী গলাচিপার শাহিদা বেগমেরও। একবার নয়, বুড়াগৌরাঙ্গের ভাঙনে পর্যন্ত 4 বার ঘর সরাতে হয়েছে শাহিদাকে। শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব তার পরিবার। জায়গা জমি সব ভেঙে গেছে, আমরা মানের জায়গা একটু ছাপড়া দিছি। শাহিদার মতো পটুয়াখালীর বিভিন্ন উপজেলার শত শত পরিবার একই দুর্ভোগের মুখোমুখি। প্রতিটি ঘূর্ণিঝড়, প্রতিটি জলোচ্ছ্বাস এক একটা অভিশাপ হয়ে নেমেছে উপকূলবাসীর বুকে। মাদ্রাসা, মসজিদ, স্কুল জানলেন যে সব শেষ হয়ে গেছে। বেরিবানটা আমাদের যদি একটুখানি মজবুত হয়, সরকার যদি একটু বেশি করিয়ে দেয়, তাহলে আমরা একটু বাঁচতে পারি। এদিকে 40 বছরেরও বেশি সময় ধরে নদীগর্ভে বিলীন হচ্ছে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের জনপদ, কিন্তু ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কার্যকরী পদক্ষেপ। বেরিবান আমাকে ভাঙিয়ে গেছে 3-4 বার, ঘর দুয়ার পাল্টাই হেলাইছি। এখন আমরা হেরাম তো পিক নাই যে আমরা এই ঘর দুয়ার আবার জায়গা পাল্টাম বা একটা ঘর দুয়ার উঠামু। তবে ভাঙন রোধে কাজ চলছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। সমীক্ষার রিপোর্টের প্রেক্ষিতে আমরা দ্রুত প্রকল্প প্রণয়ন করে অনুমোদনের প্রেক্ষিতে আমরা কাজ বাস্তবায়ন করব। অতি ঝুঁকিপূর্ণ যে সমস্ত জায়গা এবং গুরুত্বপূর্ণ যে অবকাঠামো আছে, আমরা এরকম জায়গা প্রায় 6 কিলোমিটার জায়গার আমরা কাজ হাতে নিয়েছি। বরিশাল বিভাগের 6 জেলায় 61 কিলোমিটার ভাঙন তীব্র এলাকা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে পটুয়াখালীর গলাচিপায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। এছাড়া বিস্তারিত আলোচনা করার জন্য বরিশাল নগরের বান্দর রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল। শুরুতেই যাচ্ছি জাবিরের কাছে। দিন যায় রাত আসে, কিন্তু স্বস্তি আসে না নদী পাড়ের মানুষের জীবনে। নদীর অব্যাহত ভাঙ্গনে হারিয়ে গেছে রাস্তাঘাট, হারিয়ে গেছে ফসলের জমি, এমনকি নিজের শেষ সহায় সম্বল, বাড়িঘর সব কিছু হারিয়ে পথে বসেছে পটুয়াখালী জেলার হাজার হাজার পরিবার। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি গলাচিপা উপজেলার কলাগাছিয়ার এই যে ভাঙন, এই ভাঙনটি চলছে গত কয়েক বছর ধরে। শত শত মানুষের বাড়িঘর এখানে হারিয়েছে, রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ভাঙন রোধে কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছি। শুধু কলাগাছিয়া নয়, পটুয়াখালী জেলার বেশ কয়েকটি এলাকারে কিন্তু এরকমের অবস্থা। আমরা সেটি খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে পটুয়াখালী জেলার নদী ও সাগর বেষ্টিত যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে গলাচিপা উপজেলার পানপট্টি এবং রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াতে গত 1 দশক ধরে ভাঙন চলছে। ভাঙনে পুরো ইউনিয়নটি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার মতো একটি অবস্থা হয়েছে। সেখানে কিন্তু প্রায় 1000-এর মতো বাড়িঘর হারিয়ে গেছে, মানুষ বাস্তুহারা হয়েছে। সেখানে কিন্তু ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। চালিতাবুনিয়ার মতো একই অবস্থা আবার পাশের যে ইউনিয়ন চরমন্তাজ, সেই চরমন্তাজের বেশ কয়েকটি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। বুড়াগৌরাঙ্গ নদীর যে আগ্রাসী রূপ, সেই আগ্রাসী রূপের কারণে চরআন্ডা সহ আরও কয়েকটি দ্বীপ কিন্তু ভাঙনের কবলে পড়েছে। কিন্তু এই সব ভাঙন রোধে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। যেসব পদক্ষেপ নেওয়া হয় বর্ষা মৌসুমে, সেগুলো একেবারেই অস্থায়ী। স্থায়ী কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই কিন্তু এই এলাকাতে ভাঙনের তীব্রতা বাড়ছে এবং ভাঙনের কবলে পড়ে মানুষ তাদের সহায় সম্বল হারাচ্ছেন। এবং আমরা জানি যে 2007 সালের সিডর থেকে শুরু করে উপকূলে বুলবুল, আমপান এবং ইয়াসহ প্রতিটি দুর্যোগ বাঁধ ভেঙেছে। উপকূলের বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং পানির যে তীব্র স্রোত, সেই স্রোতের কারণে এখানকার যে মানুষের বাড়িঘর এবং
বাঁধ, সে বাঁধগুলো ভেঙে হু হু করে পানি প্রবেশ করেছে, যার কারণে কিন্তু পটুয়াখালীতে এই যে দ্বীপাঞ্চল এবং পটুয়াখালী নদী ভাঙ্গন এলাকার মানুষের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি। শুধু পটুয়াখালী নয়, এই চিত্র কিন্তু বরিশালও রয়েছে। বরিশালের নদী ভাঙ্গনের চিত্রও জানাবেন, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নদীর এক কূল ভাঙে আরেক কূল গড়ে, ভাঙা গড়ার জীবন যেন বরিশাল সহ গোটা দক্ষিণ অঞ্চলবাসীর। বিশেষ করে এই বর্ষা মৌসুমে এখন ভাঙন তীব্র হচ্ছে, নদী ভাঙনে তীব্র হচ্ছে, গৃহহারা হচ্ছে প্রতি বছর অন্তত 10,000 মানুষ। সর্বশেষ তথ্য অনুযায়ী বরিশাল পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে 114 কিলোমিটার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব এই বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। জানতেই চাচ্ছি, কোন মানুষটা অপেক্ষা করছে তার গৃহ হারানোর জন্য? এই বিভাগের সব থেকে বেশি এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে কোন এলাকাগুলো? ধন্যবাদ সময় টেলিভিশনকে। আপনি জানেন আসলে বাংলাদেশ একটি ভাটির দেশ। এই দেশটি আসলে ভারত, চীন, ভুটান এবং নেপাল, এখান থেকে যে নদীগুলো উৎপত্তি হয়েছে সেই নদীগুলোই বাংলাদেশের বুক চিরে বয়ে গিয়েছে এবং এটা বঙ্গোপসাগরে পতিত হয়। এর ভিতরে আপনার গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা যে বেসিন, এই 3টা বেসিন দিয়ে এই উজান থেকে পানিগুলো প্রতি বছর নেমে আসতেছে, বিশেষ করে বর্ষা মৌসুমে। এবং শুধু পানি না, এই পানির সাথে প্রতি বছর প্রায় 100 কোটি মেট্রিক টন পলি আসতেছে। এই পলি আসার কারণে আমাদের যে নদীর তলদেশ যা প্রতিনিয়ত উঁচু হচ্ছে এবং পানির যে ধারণ ক্ষমতা এটা কমে যাচ্ছে। এটা হচ্ছে প্রাকৃতিক সৃষ্ট একটি কারণ। এই কারণকে আমরা উপেক্ষা করার কোনো সুযোগ নেই, যেহেতু পলি ভাটির দেশ, পলি এখানে আমাদের আসবেই। তবে এটা ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের নদী ভাঙ্গনকে আমরা যে কমিয়ে আনার বিষয়ে আমরা কাজ করতেছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে বরিশাল বিভাগের সবচেয়ে ভাঙ্গন প্রবণ এলাকা কোনটি, আপনি জানেন যে বরিশাল বিভাগে প্রায় 103টি নদী রয়েছে এবং প্রায় 2700 কিলোমিটার এই নদীর দৈর্ঘ্য, নদীপথের দৈর্ঘ্য। তার ভিতরে আপনি যদি জেলাভিত্তিক আলোচনা করতে যাই, যে বরিশাল জেলায় এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে আমাদের মেহেন্দিগঞ্জ উপজেলা। ব্যাপক ভাঙ্গন, একটি উপজেলা কমপ্লেক্স বিলীন হয়ে যাওয়ার পথে। এরপরে আপনি যদি যান ঝালকাঠি যে সুগন্ধা নদী, সেই সুগন্ধা নদী ঝালকাঠি সদর এবং নলসিটি উপজেলা নদী গর্ভে বিলীন হওয়ার মতে। আপনার রয়েছে পিরোজপুর উপজেলা, আপনি যান মঠবাড়িয়া, ভাঙডারিয়া এবং এই যে বলেশ্বর নদী, এই নদীর ব্যাপক ভাঙন এখানে। আপনি যদি বরগুনা জেলায় যান, আপনার সেখানে বেতাগী, প্রত্যেকটা জেলাতেই তো আছে। আপনারা কি করছেন? পানি উন্নয়ন বোর্ডের কাজটা কি? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে এখানে আমরা সম্প্রতি যে 114 কিলোমিটার জরিপ করেছি, তার ভিতরে আমরা 40টি উপজেলায় জরিপ সম্পন্ন হয়েছে, সেখানে 114 কিলোমিটার আমরা ভাঙ্গন পেয়েছি। তার ভিতরে আমরা 24টি উপজেলায় প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্যে আমাদের আপৎকালীন জরুরি কাজ চলমান। শুধু তাই নয়, আমাদের এই বিভাগে প্রায় 14টি উন্নয়ন প্রকল্প আছে। উন্নয়ন প্রকল্পের দ্বারা প্রায় 108 কিলোমিটার স্থায়ী ব্লকের মাধ্যমে কাজ চলমান। তার ভিতরে চলতি জুন মাস পর্যন্ত আমরা প্রায় 30 কিলোমিটার স্থায়ী ব্লকের কাজ সম্পন্ন হয়েছে। এই জায়গাটাতেই প্রশ্ন, মানে বলা হয় যারা ভুক্তভোগী পরিবার, গৃহহারা, তারা তো তাদের ভিতর তো নানান ক্ষোভ রয়েছে। তারা বলেন যে প্রতি বছরই দেখে তারা কোনো না কোনো কাজ হচ্ছে, কিন্তু ফলাফল শূন্যই থাকে, তারা গৃহহারা হয়। একজন মানুষ 3 থেকে 4 বার তার ঘরটা সরিয়ে যায়। এখানে অনিয়ম দুর্নীতির একটা বড় প্রশ্ন থাকে। জি না, আসলে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগই নেই। আপনি জানেন যে এখানে নদীপথ দীর্ঘ, এখানে প্রায় 2700 কিলোমিটার বরিশাল বিভাগে নদীপথ রয়েছে এবং নদী প্রতি বছরই তার বিপরীতে চর তৈরি হয়, তার বিপরীতে ভাঙ্গন তৈরি হয়। শুধু আমরা বসে নিই এখানে, আপনি দেখতেছেন কোনো কাজে আমাদের যে কাজগুলো হচ্ছে, প্রকল্প স্থায়ী বাঁধের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে, সিসি ব্লক তৈরি করা হচ্ছে, প্রতিটি কাজই চমৎকার মনিটরিংয়ের মাধ্যমে, এবং শুধু আমাদের মনিটরিং নয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের মনিটরিংয়ের মাধ্যমে কাজগুলো দেখা হচ্ছে। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। আর যে বিষয়টা দৃশ্যমান, আপনি দেখেন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যে কাজ হচ্ছে, এটা চমৎকারভাবে দৃশ্যমান হচ্ছে, কারণ এটা স্থায়ী ব্লক বসানো হচ্ছে। এখন এই 2700 কিলোমিটার নদীপথ, এটা যদি আমরা সিসি ব্লক দিয়ে মুড়াইয়া দিতে চাই, তাহলে তো ব্যাপক অর্থের প্রয়োজন। এখানে সরকার এখানে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে স্থায়ী স্থাপনা রয়েছে, স্কুল রয়েছে, যেখানে মাদ্রাসা বা জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেখানে সরকার অর্থ ব্যয় করতেছে। আরেকটি বিষয় আমি বলে রাখতে পারি, যে আপনি বলতেছেন যে ঘর বাড়ি হারা হচ্ছে, আমি মনে করি এখানে যে প্রতিটি জেলায় একটা জেলা পানি সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা কমিটি রয়েছে, এই কমিটিতে জেলা প্রশাসক মহোদয় সভাপতি। এই কমিটির দ্বারা যে স্থাপনাগুলো নদীর পাশে তৈরি করা হয়, আমি সেখানে পানি উন্নয়ন বোর্ডের থেকে একটি প্রত্যয়ন নেওয়া উচিত যে তারা একটা নির্দিষ্ট সেটব্যাক রেখে, নদী থেকে একটি দূরত্ব রেখে তারা স্থাপনা তৈরি করা উচিত। তাহলে নদী ভাঙবে, নদীর একটি কমন ফেনোমেনা, এটা প্রাকৃতিক সৃষ্টি একটি কারণ, এটাকে বন্ধ করার কোনো সুযোগ নেই। প্রতিরোধ করা আমরা প্রিভেনশন হিসেবে ব্যবস্থাপনা নিতে পারি। এই জন্য নদী থেকে একটি নির্দিষ্ট সেটব্যাক রেখে স্থাপনা নির্মাণ করা প্রয়োজন। সেক্ষেত্রে সরকারের অপচয় কম হবে এবং যেই সংস্থাগুলো এই স্থাপনাগুলো তৈরি করে, তারা একটা বৃহৎ ক্ষতি থেকে বেঁচে যাবে। আর সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে
আমাদের যে সর্বশেষ জরিপ হয়েছে, জরিপ অনুযায়ী আমাদেরও এখনও প্রায় 100 কিলোমিটার স্থায়ী ব্লক বসানোর জন্য 36টি উন্নয়ন প্রকল্প আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পগুলা বিভিন্ন ধাপে রয়েছে। কিছু প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে, কিছু প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয় এবং কিছু প্রকল্প সম্প্রতি সমীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা প্রকল্প প্রণয়ন করেছি, ধাপে ধাপে কাজগুলো সম্পন্ন হবে। চাইলেই রাতারাতি কিছু হবে না, তবে যে কাজগুলি আমরা করেছি আপনারা দেখেন এই কাজগুলি স্থায়ী রয়েছে এবং এই কাজগুলোর দ্বারা মানুষ সুফল ভোগ করতেছে। এই বর্ষা মৌসুমে কি আরো তাহলে কোনো সুফল বার্তা দেবেন কিনা যারা গৃহহারা হয়েছে তাদের জন্য কোনো কিছু আছে? জি, এটা বার্তা বলতে চাচ্ছি আমি এখানে বরিশাল জেলায় যদি বলি, বরিশাল জেলায় আমরা সম্প্রতি 2টি প্রকল্প আমরা জমা দিয়েছি। এটা মেহেন্দিগঞ্জ উপজেলার বেশ বড় প্রকল্প, 728 কোটি টাকার প্রকল্প, পরিকল্পনা কমিশনে রয়েছে। আমরা আশা করি এটা অনুমোদন হবে। ধন্যবাদ। আমাদের অনেক আশার গল্প শোনালেন এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, তবে বিপরীত চিত্র বলছেন যারা গৃহহারা হয়েছেন তাদের ভিতরে ক্ষোভ রয়েছে। তারা প্রতি বছরই গৃহহারা হচ্ছেন এবং এই বর্ষা মৌসুমে ভাঙন তীব্র থেকে তীব্র হচ্ছে। এর সুষ্ঠু কার্যকরী সমাধান চান গৃহহারা মানুষরা। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী এবং বরিশাল। উপকূলে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্মে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। উৎপাদন ব্যাহত হওয়ায় সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট। গবেষকরা বলছেন, অবৈধ ট্রলিংয়ের কারণে সমুদ্রে মাছের আবাসস্থল ও বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। এজন্য অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের আরও একটি রিপোর্ট। কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন লোহার উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিক পদ্ধতিতে মাছ আহরণের জন্য তৈরি করা হয়েছে ট্রলিং বোট। নিষিদ্ধ এই নৌযান সমুদ্রে মাছ আহরণে দাপিয়ে বেড়াচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বোট দিয়ে 40 মিটার গভীরতার বেশি পানিতে মাছ শিকারের অনুমতি রয়েছে, কিন্তু সক্ষমতা না থাকায় অবৈধ ট্রলিং বোট 5 থেকে 10 মিটার গভীরতায় গিয়ে মাছ আহরণ করছে। ছোট ফাঁসের জালে মারা পড়ছে সব আকৃতির মাছ। ধ্বংস হচ্ছে সমুদ্রে মাছের আবাসস্থল। ছোট ছোট ইলিশ মাছের পোনা ট্রলিং এলারা মাইরা মাইরা নদীতে ফালাই দেয়। এই ট্রলিং এর কারণে কোনো আমরা মোরা মাছই পাই না। ট্রলিংওয়ালারাই শুধু এই 50 জন বাঁচবে, আর বাংলাদেশের যে এই 3-4 কোটি মৎস্যজীবী এরা বাঁচবে না। গবেষকরা জানান, অবৈধ ট্রলিং বোটের দৌরাত্মের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। তাই সমুদ্রে কমেছে মাছের প্রজনন, উৎপাদন ও আহরণ। যে অঞ্চলে মাছ হচ্ছে ডিম ছাড়ে, খাবার খায় এবং বসবাস করে, সেই অঞ্চলগুলো ধ্বংস করতেছে। ফলে হচ্ছে যে সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে মাছের প্রজননের ক্ষেত্রে। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ট্রলিং বন্ধে সোচ্চার রয়েছেন তারা। কোস্টগার্ড খুবই অ্যাক্টিভ এখানে, আমরা তাদের সাথে মিলেমিশে কাজটা করছি যাতে সমূলে বিনাশ করা যায়। ট্রলিং সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য বাংলাদেশ কোস্টগার্ডে পূর্বের মতোই অভিযান অব্যাহত থাকবে। গত 17 জুন পাথরঘাটায় 2টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে মালিক পক্ষের লোকজন হামলা চালায় কোস্টগার্ডের ওপর। ভাঙচুর করা হয় কোস্টগার্ডের গাড়ি। এ ঘটনার মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। EDF Aluminum, redefine possibilities. বিভাগের সময় আরও থাকছে, উন্নয়নের ছোঁয়া লাগেনি পটুয়াখালী বাস টার্মিনালে, সামান্য বৃষ্টিতেই জলজট, যাত্রীদের ভোগান্তি। আধুনিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা কর্তৃপক্ষের। পিরোজপুর সদরে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে এলজিইডি নির্মাণাধীন 3টি সেতুর কাজ বছরের পর বছর ফেলে রেখেছে ঠিকাদার। এতে যাতায়াতে ভোগান্তিতে 10 গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ। তবে শিগগিরই সেতুগুলোর কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। জিয়াউল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেখে মনে হবে পরিত্যক্ত, অথচ আংশিক নির্মাণের পর ফেলে রাখা হয়েছে সেতু, চলাচলে ভোগান্তি। পিরোজপুর সদরের সঙ্গে শারিকতলা ইউনিয়নের যোগাযোগের সবথেকে সহজ পন্থা কুমিরমারা শারিকতলা ডুমুরিতলা সড়ক। সড়কটিতে থাকা শারিকতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেতু, কুমিরমারা আবাসন ও নলবুনিয়া বাজার সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। ঠিকাদার বছরের পর বছর কাজ ফেলে রাখায় ভোগান্তিতে 10 গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ। তাদের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় কাজ শেষ না করে ক্ষমতার অপব্যবহার করে টাকা উঠিয়ে নিয়েছেন ঠিকাদার। প্রায় 3 বছর হয়ে গেল এই করতেছি এরকম করতে করতে টাকা উঠাই নিয়ে এইভাবে ফেলাই রাখছে। এখানে মানুষ যাতায়াত করতে পারে না। তো এই 2021 সাল থেকে এই কাজ করছে, কিন্তু এই এখন পর্যন্ত কোনো কাজের কিছু করতে পারে নাই। ভিতরে গ্রাম আছে, এই সামনে গ্রাম আছে, লোকজন এগুলো ওই আবাসনে রাখতে পারে না, আবাসনের লোক এ পাশে আসতে পারতে আছে না। এই সামনে বৃষ্টির সিজন আইছে, মানুষ কেমনে পারাবে? এখান থেকে একটা অন্তত
ব্রিজ এবং বা কালভার্টের যে কোনো ব্যবস্থা করলে হয়তো মানুষ চলাচল করতে পারবে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুগুলোর কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। কথা বলতেছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে তারা এই কাজগুলো সম্পন্ন করার জন্য তারা যদি সেখান থেকে আমাদেরকে সাপোর্ট দেয়, আমরা খুব দ্রুতই ওই ঠিকাদারের মাধ্যমে আবার সেই কাজগুলো আবার শুরু করে শেষ করে মানুষের দুর্ভোগটা আসলে শেষ করার চেষ্টা করতেছি। আইবিআরপি প্রকল্পের আওতায় প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতু 3টির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। 2021 সালে ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়ে 2022 সালে ফেব্রুয়ারিতে শেষ করার কথা ছিল। সময় সংবাদ, পিরোজপুর। পরিবহনের চাপ বাড়লেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটুয়াখালী বাস টার্মিনালে। সামান্য বৃষ্টিতে জমে যায় পানি। জরাজীর্ণ অবস্থায় প্রতিদিন 300 বাসে 8 থেকে 10,000 যাত্রী যাতায়াত করে টার্মিনাল হয়ে। আধুনিক বাস টার্মিনাল নির্মাণের কথা জানায় পৌর কর্তৃপক্ষ। সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। অভ্যন্তরীণ 7টি রুটের 150টি বাস সহ দেশের বিভিন্ন জেলার আরও 1.5 শতাধিক বাসের একমাত্র স্ট্যান্ড পটুয়াখালী বাস টার্মিনাল। প্রতিদিন 8 থেকে 10,000 যাত্রী নিয়ে যাতায়াত করে পরিবহনগুলো, অথচ বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টিতে জমে যায় পানি, গাড়ি ধোয়া পানিতেও সৃষ্টি হয় কাদামাটি। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, অপরদিকে যন্ত্রপাতি ক্ষতি হলে পরিবহনেও বাড়ে কারিগরি ব্যয়। যাত্রী ছাউনি নাই, টয়লেট নাই, যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে। কাদা পানি, যাত্রী আসতে পারে না, গাড়িতে উঠতে পারে না, নোংরা করে গাড়ি। তারপর আমার এই যে পাত্তি ভেঙে গেছে গা, এখন এই পাত্তি ভাঙা সমস্যা হলে আমি কেমনে যাবো ঢাকা শহরে। যখন এই বাস স্ট্যান্ডে নামে তখনই তাদের এই বাস স্ট্যান্ডের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। পৌরসভাকে আমরা বারবার এই বিষয়ে বলা সত্ত্বেও তারা আংশিক একটু রিপেয়ার করে, বাকি অংশটুকু আবার ফাঁকা থাকে, যেখানে আজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। নতুন একটি প্রকল্পের মাধ্যমে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের কথা জানায় পৌর কর্তৃপক্ষ। আধুনিক বাস স্ট্যান্ড করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে 35 কোটি টাকা একটা ডিপিপি তৈরি করা হয়েছে শুধু বাস স্ট্যান্ডের জন্য। ওই বাস স্ট্যান্ডটা যদি আমরা অনুমোদন পাই, তাহলে আমরা বাস স্ট্যান্ডটা আধুনিক একটা বাস স্ট্যান্ড আমরা তৈরি করে জনগণকে উপহার দিতে পারব। 2003 সালে 2 একর জমির ওপর 1,65,00,000 টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, পটুয়াখালী। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন ভবনে মেডিসিন বিভাগ স্থানান্তরের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। সচেতন বরিশালবাসীর ব্যানারে সকালে হাসপাতালের সামনে এই কর্মসূচিতে অংশ নেন নগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, 3 বছর আগে পুরাতন ভবন থেকে নতুন ভবনে মেডিসিন বিভাগ স্থানান্তর করা হয়। এরপর থেকে অবনতি হতে থাকে চিকিৎসার মান। এ কারণে বেড়েছে মৃত্যুর পরিমাণও। শিগগিরই মেডিসিন ওয়ার্ডকে আগের স্থানে ফিরিয়ে নেওয়ার দাবি জানান তারা। টানা 5 দিনের মতো 5 দাবিতে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে একটি মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হন তারা। পরে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান সহ 5 দফা দাবি করে আসছেন, অথচ কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপে নেয়নি। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইসিইউ এর অভাবে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাড়ছে মৃত্যু। সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে বরিশালে। পথেই মারা যাচ্ছে অনেকে। দ্রুত সমাধানের দাবি। মৌসুমের শুরুতেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন, ঘরহারা হাজারো মানুষ। 61 কিলোমিটার এলাকা চিহ্নিত করে কাজ শুরু পানি উন্নয়ন বোর্ডের। এবং উপকূলে বাড়ছে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য। ধ্বংস হচ্ছে সাগরের জীববৈচিত্র্য, কমছে মাছের প্রজনন। কঠোর ব্যবস্থা চান মৎস্যজীবীরা। সোচ্চার থাকার দাবি প্রশাসনের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।